আমার প্যাডে, হ্যাঁ। আর আসলে এখানে যে জায়গাটা উনি বিচরণ করেছেন, যে ল্যান্ডস্কেপটাকে আমি সাইকোলজিক্যালি লিখেছি। এটা একদম সাইকোলজিক্যাল একটা জায়গা আসপেক্ট থেকে আমি এই জায়গাটা ধরতে চেষ্টা করেছি, কারণ যেহেতু আমি ডায়লগ দিব না, ডায়লগটাকে আমি কীভাবে ইয়ে করবো। আর যেহেতু আমি পেইন্টিংয়ের স্টুডেন্ট, হয়তো সেই জন্য আমার একটু সুবিধা হয়েছে যে এইভাবে আমি ইমেজ মেকিং করতে পেরেছি, বা ওই ইমেজ দিয়ে ওই কথাটা বলতে চেষ্টা করেছি, জানি না হয়েছে কিনা। প্রশ্ন না, আমার একটু অনুভব আছে। প্রশ্ন করা আসলে কঠিন, আমার কোনো দরকার নেই আমি মনে করি। আপনাদের যে আলোচনাটা, যে বারবার জলিবন বলছিল যে নিজেকে ভাঙা এবং রিঅ্যারেঞ্জ করা, এটা কেন হয় আজকেই আমি আমার ওই বিসিটিআই ক্লাস নেওয়ার সময় বলছিলাম যে পিওর আর্ট আর ইনপিওর আর্ট কোনটা। ওনার যেমন চিত্রকলা সেটা বা মিউজিক, এগুলো হচ্ছে পিওর আর্ট। এটা শুরু থেকে এমনভাবে এটাকে সাজাতে হয় যে এর ভিতরে ওরকমভাবে ভাঙা খুব একটা প্রয়োজন পড়ে না। কিন্তু সিনেমা যেহেতু ইমপিওর আর্ট, সেই জন্য ওনার কিন্তু বারবার মনে হচ্ছে যে এই জায়গাটা আমি আবার একটু টাচ করি, এটা হতেই পারে। আর আমার যেটা মনে হয় যে ওই সুযোগটা দেয়, তাই না? জানি এটা ইমপিওর আর্ট বলতে এটা বোঝাচ্ছি না যে এটা পিওর আর্ট পর্যায়ে যাবে না, এইটা একটা সময় গিয়ে শেষ হয়, একটা পিওরিটি তার ভিতরে আসে। আর উনি যেহেতু মানে বলছেন, মুভিং ইমেজ বলছেন, মুভিং ফ্রেম, মোবাইল ফ্রেম, যেটা উনি যেটা বললেন, আর উনি অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফ্রেমের উপর কাজ করেন, যেটা পিওর আর্টের ভিতরে থাকে। ওখানে রং, রেখা, কোন, টেক্সচার ইত্যাদি সব কিছু গ্রাউন্ডগুলো সব আগে থেকে খুব একটা চেঞ্জ কিন্তু একজন ওনারা ছবি আঁকেন ওনারা কিন্তু করেন না, আমার যেটা ধারণা। কিন্তু সিনেমা বাসায় এসে সকালে রাতে এসে সারাদিন কাজ করে তারপরে দিন চলে যায়। ওই আমার এই মিডিয়ার সাথে আমার সম্পর্ক, এবং এটা করতে যে আমার খুবই ভালো লাগলো। তারপরে আপনারা যে লাস্ট যেটা তাজরিন নামাটা দেখলেন, তাজরিন নামাটা আমার দ্বিতীয় না তৃতীয় পারফরমেন্স। এটা হলো তাজরিন ফ্যাশনে যে আগুন লেগেছিল সেটা থেকে, এবং ওইটার উপর আমি এক্সিবিশন করি। দ্বিতীয়টাও ওই যে এক্সিবিশনে সে আসে। তৃতীয়টা হলো ডিপার্টেড সোলটা হলো চিটাগং টর্চার সেল, যে মীর কাসেমের যে ডালিম ভবন, সেটাকে নিয়ে। ওইটাতে কাজ মানে 2014-তে যখন আমি রানা প্লাজা নিয়ে একটা এক্সিবিশন করি, তখন আমার মনে হয়েছিল আমি কি নিয়ে আর কাজ করতে পারি। তখন মীর কাসেমের বিচার হচ্ছে এবং ডালিম ভবনটা চিটংয়ে। তো চিটংয়ে তখন আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে, আমি চিটংয়ে জন্ম বড় হয়েছি, আমি ডালিম ভবন সম্পর্কে জানি না। তখন আমি আবার মামুনের এক ছাত্র, ওকে নিয়ে সে ডালিম ভবনে যায়। যাওয়ার পরে ওই ডালিম ভবনটা তখন কিন্তু বিভিন্ন লোকে ভাড়া থাকে, তার ভিতরে একটা রুম খালি ছিল। তখন ওরাই আমাকে বলছে যে এই ঘটনা যুদ্ধের সময় এরকম হয়েছে, মানুষ মেরে ফেলেছে, গলা কেটে ফেলেছে, মানে অনেক রকম। ওরা যে গল্পটা আমাকে বলছিল, যে ঘটনাটা ওরা বলছিল, তখন আমার মনে হলো যে আমি 45 বছর পরে এসে এখানে কি করব। তখন আমার মনে হয়েছে যে আমি এটা পারফরমেন্স করব। এবং তখন করতে যেহেতু ডালিম ভবনে মীর কাসেমের বিচার হয়ে গেছে, বাড়িওয়ালারা আমাকে ওখানে কাজ করতে দেবে না, তখন আমি যখন সবাই অফিসে চলে যায় পুরুষ মানুষ, আমি সেই সময় ঢুকি এবং ওখানে জাস্ট পারফর্ম করে চলে আসি, শ্যুট করে এই কাজটা আমি করি। এই কাজটা করতে করতেই আমি তার আগে 2013-তে আমি রমাদির কাছে যাই। এটাও সাংঘাতিক ঘটনা আমার কাছে, যে আমি 2013-তে প্রথম পত্রিকায় দেখি রমাদির সম্পর্কে, এবং তখন আমার কাছে নিজের কাছে ধিক্কার লাগছিল যে আমি চিটাগং থাকি, ওনাকে আমি চিনি না। তারপরে আমি যাই, তখন মামুন আমাকে বললো তুমি ক্যামেরা নিয়ে যাও। আর আমার ওই ছাত্ররাও ছিল আমার সাথে। ওনার সাথে কথা বলার পর আমার মনে হলো যে এটা আমার পেইন্টিংয়ে বা পারফরমেন্সে কোনোভাবেই সম্ভব না, এটা আমার মুভিং ইমেজে করতে হবে। তখন তো আমি কিছুই জানি না, আমি তো বকলম, আমার ক্যামেরা সম্পর্কে ধারণা নেই, কোনো কিছু সম্পর্কে ধারণা নেই। আমরা যে কাজটা করেছি, আমরা সবাই আমাদের প্রথম কাজ,
যে এডিট করেছে সে প্রথম, যে ক্যামেরা চালিয়েছে সে প্রথম, আমি তো বকলমি। শুধুমাত্র আমাকে মামুনের বাবু বলছে সাহস দিয়েছে আমাকে, আমি বলবো। আর আর দুজন মানুষ আমাকে খুব হেল্প করেছে, সে হলো মৌসুমী ভৌমি আর সুকান্ত মজুমদার। আমি ভয় ওদেরকে বলিনি যে আমি একটা কাজ করছি, ও সাউন্ড করে দেবে। মামুনি ফোন করে সুকান্তকে বলেছে, সুকান্ত বলে হ্যাঁ জলি আপার কাজ করে দেবো, মৌসুমীও তাই। ফলে এদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমার এই কাজটা হতো না। এই কাজটা করতে যে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে উনি উনার জীবনে এতগুলো বই আছে, ওনার প্রায় 19টা বই আছে, বইগুলো পড়লাম এবং উনাকে নিয়ে অনেক কাজ হয়ে গেছে। আমি কিভাবে দেখব? তখন আমার মনে হয়েছে যে সবাই তো ওনাকে যুদ্ধে উনি ভিকটিম হয়েছেন সেটা দেখে, কিন্তু আমার কাছে তখন মনে হচ্ছে যুদ্ধে জরায়ুটাকে কিভাবে ব্যবহার করে, শুধু আমার দেশে না সর্বদেশে। আমি সেই জায়গাটা ধরতে চেয়েছি, কারণ জরায়ুকে দগ্ধ করে তারপরে সেই জরায়ুকে আবার কিভাবে। এত ভালো একটা সুন্দর কাজ দেখলাম। হ্যাঁ, কোথায় কবে যেন করেছিলাম যে আপনার ওই যে মানে কবিতা হচ্ছে তা যা অনুবাদে হারিয়ে যায়। এখন যা দেখলাম এগুলো নিয়ে যদি কথা বলতে থাকি তাহলে যেই ভাবটা, যে অনুভব আমার ভিতরে ঘটলো, এইটা আসলে তারপরও আমাদের একটা সৃষ্টিশীলতার একটা আলোচনার জায়গা থাকে। আমি শেষ করছি এটা দিয়ে যে এইটা বলছি বটে ইমপিওর আর্ট, কিন্তু এটা একটা পর্যায় করে থাকে, একটা পর্যায়ে গিয়ে ফিনিশিং একটা পর্যায়ে এসে যায়, সে একটা ফিনিশড প্রোডাক্ট যখন হয়ে যায়। আমি মনে করি যে প্রথম কাজটা একরকম আমার কাছে লেগেছে সেটারই, তারপরে যেমন ওই যে ডিপার্টেড সোল অফ মহামায়া, এই পারফেক্ট সোল, ডিপার্টেড সোল, এই অসাধারণ লেগেছে আমার কাছে। এটা নিয়ে কথা বললে ও হবে না। এবং আমি প্রথমটাই যেমন আমি শব্দ শুনছিলাম চচ্চর এবং আমার ভিতরে ফিলিংস, আমি দ্বিতীয়টাকেও কিন্তু পেয়েছি, ওই যে তার যে সোলটা। আমি ব্যক্তিগত জীবনে এরকম দেখেছি, আমার শাশুড়ি যখন চলে যাচ্ছে আমি দেখলাম যে ওনার ঘাটটা কাত হয়েছে এবং একটা শব্দ, সত্যি একটা শব্দ আমার কানে আসে। এটা দম হতে পারে, আত্মা হতে পারে, যাই হোক। তবে আমার এবং আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করি কথাটা, ওই যে রমা, ওই যে কাঠ পোড়া টোড়া, আমি সত্যি গন্ধটাও পাচ্ছি না, আমি কিন্তু গন্ধটা পাচ্ছি না, ওই যে পোড়া, ওই এটা বোধহয় সে এখনো রেখে দিছে না সেই। তো এগুলো আসলে অনুভবের ব্যাপার। এই সবগুলো কাজ আমার ভাবনার ঘরে আমি বলবো যে ঢিল ছুঁড়েছে, এবং আমি মৌনতাকে মনে করি যে এখন শ্রেষ্ঠ একটা ব্যাপার। আমি চুপ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখানে অনেক শিল্পীও উপস্থিত আছে, তারা কি কিছু বলবেন কিনা দেখতে পাচ্ছি। আমি মারুফ। আমি জানতে চাচ্ছিলাম যে ম্যাম, রমা চৌধুরীর যে ডকুমেন্টারি দেখলাম, এটা আপনি কতদিন ধরে শুট করেছেন, এবং রমা চৌধুরীর সাথে যে কথোপকথনগুলি আমরা দেখলাম, যে উনি যে কথাগুলি বললেন সেগুলি আপনি কীভাবে নির্বাচন করেছেন, কোন কথাগুলি? নিশ্চয়ই অনেক কথা হয়েছে যেগুলি আপনি রেকর্ড করেছেন, কিন্তু নির্বাচন করেছেন কীভাবে যে এই কথাগুলি আমি দেখাতে চাই আমার ফিল্মে? টেক্সট যখন বাছাই করেছেন কেন? আসলে উনি একটা অসাম্প্রদায়িক মানুষ, এটা একটা মানে ওনার পুরো কথার ভেতরে সেই জায়গাটা বেঁচেছি। জীবনটাকে কিভাবে দেখেছে, জীবন বোধটা কি, সেইভাবে সেই জায়গা থেকে সেই অনেক কথার ভিতর থেকে সেইগুলোকে বেছে দিয়েছি। ঠিক এইভাবেই আসলে জীবনবোধ, অসাম্প্রদায়িক, মানবতাবাদী, এমনকি বিড়ালটা উনি যেমন ওনার 3 ছেলেকে কবর দিয়েছেন, ওনার আরেকটা সমাধি আছে, বিড়ালকেও নিয়ে সমাধি দিয়েছে। এই যে ওনার এই মানবতাবাদী এই মানুষটা, এই জিনিসগুলোকে আসলে আমি মেইনলি ইয়ে করে ডায়লগগুলোকে দেখেছি। তার যে নীরব বেদনা, মানে ওই যে একটা জায়গা আছে না, যখন আপনি কান্নাটা রাখবেন, শুরু থেকে ছিল ওই যে ছেলের কবরের, হ্যাঁ ওই কান্নাটা শুরু থেকে ছিল না, ওইটা আমার একদম ওই
উনি এত স্ট্রং একটা মানুষ, উনি যখন ওনার সন্তানের কথা আসে তখন শুধু কাঁদে, আর কখনো ওনাকে আমি কাঁদতে দেখিনি। আর ওই এক্সপ্রেশনটা আমার মনে হয়েছিল এই কান্নাটা দিলে ওনার বেদনাটা ধরা যাবে, ওনার যে কষ্টটা হচ্ছে সেই কান্নারও তো একটা আছে, সেই জন্য আমার মনে হচ্ছে এখানে আমি কোনো শব্দ ব্যবহার করবো না। আর এত বছর তো স্বাধীনতা, এত বছর তো সে নিভৃতেই নিভৃতে চলছে, তাই না? তার কান্না তো আমাদের কানে পৌঁছই আসলে। এরকম অসংখ্য কান্না আছে আসলে, তার মধ্যে না, সে আমাকে বলেছে তো 45 বছর পরে কি করতে এসছিস আমার কাছে, হ্যাঁ এখন কেন আমার কাছে আসিস? তখন আমি যখন কষ্ট পেয়েছি তখন কই ছিলি, তাই না? এই জিনিসগুলো তো, অভিমানগুলো তো ছিল, কিন্তু তারপর আমি বলবো যে ওনার আসলে নিজের কারোর উপরে কোনো অভিমান ছিল না। আমি শেষে বললাম না যে স্বর্গে আমি যাবো না, ঈশ্বরের সাথেও তার অভিমান, মানুষের সাথে না। খুব ভালো। কবিতাটা কি ওনার না? হ্যাঁ, স্বর্গে আমি যাবো না, এটা ওনার কবিতা। অনেক আমার রুমির কথা মনে পড়ছে, মাওলানা রুমি। ঠিক আছে, আমি কৌতূহলের জায়গা যেটা হলো যে ডেফিনেটলি খুব ডিপ একটা ডিসকোর্স এখানে আমার কাছে, যেটা হচ্ছে আপনি যখন শর্টগুলো নিচ্ছিলেন এটাকে ওনার সাথে ডিসকাস করে এটাকে একটা কিভাবে এই জিনিসটা আপনি মানে ধারণ করেছেন ক্যামেরায়, কারণ এই জায়গাগুলোতে আসলে এভাবে বলে করা কি যায়, বা আপনি কেমন করে এটা করেছেন? আসলে এটাও খুব মজার। এই স্বপ্নম বসে আছে, আমি যখন প্রথম ক্যামেরা নিয়ে যাই আমি স্বপ্নমকে বলছি, স্বপ্নম এই 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 ঘটনা কি করব? স্বপ্নম বলে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি ক্যামেরা নিয়ে এখানে ওনার পেছনে ছোট। এটা একটা ছিল। আর একটা হলো উনি এমন একটা মানুষ, উনাকে দিয়ে কিচ্ছু করানো যায় না। উনাকে যে আমি কবিতাটা পড়িয়েছি আমি সেই মেয়ে, কবিতাটা শেষ হওয়ার পরে উনি আমাকে খুব বকা দিয়েছে, এবং বকা দিয়ে বলে কি আমাকে আর কষ্ট দিস না তুই। বলছি কেন দিদি? বলে এটা তো আমার জীবনের কথা, আমি আর বলতে পারি না। তারপরে আমাকে অনেকদিন পর বলে এই বইটা আমাকে পাঠিয়ে দিস, তো বইটা আমাকে দিই। তাই উনি এমন একটা মানুষ যে উনাকে দিয়ে উনার ইচ্ছা ছাড়া কোনো কাজ করানো যায় না। আমি আসলে ওনাকে ফলো করেছি, করে আমি নিজের মতো করে সবগুলোকে সাজিয়েছি, কোনো কিছু দুবার উনি করেনি। আরেকটা মানে সাথে একটা প্রশ্ন চলে আসে যে যখন এই যে বললেন উনি না ওনার জীবনের কথাগুলো বা অভিব্যক্তিগুলো, অনুরাগ যাই বললেন এটাতে পুরো কাজটাতে, এটা কি উনি মনে হলো যে আপনার যে এই সিনেমাটা করার সময় উনি বললেন, আর কখনো ওনার এই অভিব্যক্তিগুলো কখনোই বার হননি, এটার ভিতর থেকে উনি ভিতরে জমা রেখেছিলেন, কখনো এটা এক্সপ্রেস করেননি? উনি এইগুলো বড় বড় এক্সপ্রেস করেছেন যখনই ওনার কাছে ওইগুলো ছাড়া না, না উনি এখানে একটা মজার এটা বলতে ভুলে গেছি যে উনার যে বইগুলো ওনার নিজের কথা, নিজেকেই কিন্তু এক্সপ্রেস করেছেন। এখন না আমরা ওনার কাছে যাচ্ছি, তার আগে থেকে কিন্তু উনি নিজের গল্প, নিজের কথা বলে যাচ্ছে। তা উনার ঝরা পাতা না কি জানি, ফাগুনের ঝরা পাতার বইটা একেবারে উনার নিজের কিভাবে নিপীড়িত হয়েছেন সোসাইটির দ্বারা, সেই জিনিসটা লিখেছে। তখন ওনার মা ওনাকে বলছিল যে এটা তো অনেক দিন হয়ে গেছে, এগুলো কেন আবার বারবার লিখছিস? তখন উনি বলছেন যে আমি লিখছি আমার পরের জেনারেশন মেয়েদেরকে জানানোর জন্য কি হয়। তা ওনার প্রতিটা জিনিস ওরকম ছিল যে উনি যা করছেন জানানোর জন্য। কিন্তু উনি, আমরা যখন ওনার কাছে গেছি তখন দেখা গেল যে উনি একই কথাই হয়তো বারবার বলছে, ফলে আমার অনেক সময় মনে হয়েছে যে উনি আমাকে রিড করতে পারেন যে আমি কি চাই, আর আমিও রিড করতে চাই পারছি ওনাকে উনি কি। তখন আমি একটা জায়গায় বললাম যে দিদি আমি আর আপনার সাথে কথা বলবো না, কারণ একই কথাই উনি বলছিলেন। মানে ফিল্মমেকার আর যে প্রোটাগনিস্ট তাদের সাথে একটা তখন বন্ডিং তৈরি হয়। এটা এবং উনি আমাকে আরো বলছিলেন যে তুই আমার এত আসছিস কাজ করতে, তুই আমাকে কতটুকু চিনিস, তোর 5 বছর লাগবে আমাকে চিনতে। আসলে আমি 6 বছরে কাজটা শেষ করেছি। কিন্তু উনি যে লাস্টে যে চিঠিটা আপনারা দেখলেন, সেই চিঠি উনার প্রায় 50 থেকে নাকি 48 থেকে না 52 থেকে 65 পর্যন্ত ওনার চিঠি ছিল। সেই চিঠিগুলো উনি আমাকে বলেছিলেন কিন্তু দেননি।
কিন্তু পরে আমি ওই আলাউদ্দিন খোকন যে ছিল ওর সম্পর্কে বলেন, দেখি ওর সম্পর্কে বলি। আলাউদ্দিন খোকন আমি অনুরোধ করলাম যে আমি চিঠিগুলো পড়তে চাই, কারণ আমি চিঠিগুলো না পড়লে আমার মনে হচ্ছে যে আমি যা চাচ্ছি পাচ্ছি না। তখন আলাউদ্দিন আমাকে ওনাকে না জানিয়ে চিঠি দেয়, এবং চিঠি দেওয়ার পর চিঠিগুলো পড়ার পর একদিন আমি ওনার সাথে কথা বলতে যাই। উনি আমার মুখে দিয়ে বড় বড় চোখ করে বলছে, এই কথাগুলো তো আমি তোমাকে বলিনি, তুমি কোত্থেকে জেনেছ? আমি তখন একদম চুপ হয়ে গেলাম, যে ওনার ভীষণ স্মরণ শক্তি, উনি কিন্তু বোঝেন যে আমাকে কি বলেছে ওনার পুরোটাই মনে আছে। তখন আমাকে আলাউদ্দিন বললো, জয়াপা আপনি চিঠির একটা কথা ওনাকে বলবেন না, তাহলে আমার সাথে রাগ হবে। আলাউদ্দিন খোকনকে যে ছেলেটা দিদির সাথে ছিল তার সম্পর্কে একটু বলি। দিদি যখন ৭৮-এ চাকরি ছেড়ে দেন, ওনার অবস্থা খুব, কিছু জমানো টাকা ছিল, তারপরে উনি ওইটা শেষ হয়ে যাওয়ার পর ওনার খুব খারাপ অবস্থা হয়। তখন উনি স্কুলে যেয়ে, তারপরে ওনার প্রচুর ছাত্রছাত্রী আছে, ওদের হেল্প উনি এখানে বলেছিল যে উনি সার্ভাইভ করছিলেন। তারপর উনি লেখা আরম্ভ করলেন বিভিন্ন পত্রিকা লিখতে লিখতে, তারপর সেই পত্রিকায় ওনাকে পারিশ্রমিক হিসাবে 20টা বা 50টা বই দিয়ে দিত। সেই বই উনি নিয়ে বিক্রি করতেন, সেই থেকে ওনার এই বই বিক্রি করা। তারপরে যখন ৭১-এ জন্ম হলো, তখন এটা আগে পেপারে বেরিয়েছিল, তারপরে ওটা বই করতে এসে উনি একটা প্রেসে আসেন। আর উনি যে জায়গাটা থাকতেন সেটা হলো আসলে প্রেস পাড়া, এবং হোটেল ছিল, ডালিম ভবনটা একসময়, লুসাই ভবনটা আসলে একসময় হোটেল ছিল। ওই হোটেলে উনি একটা রুম ভাড়া করে থাকতেন ওনার ছোট ছেলেকে নিয়ে, যার নাম টুনু। তারপরে ওইখান থেকে সেই ওনার বাসার নিচে ওই প্রেসটা ছিল। ওই প্রেসে যাওয়ার পরে আলাউদ্দিন খোকনের সাথে ওনার পরিচয়, এবং তখন ওই বইটা উনি ছাপান, নিজের পয়সায় ছাপান, এবং ওর পর থেকে আজকে 26 বছর আলাউদ্দিন খোকন ওনার সাথে আছেন। এবং আমার যেটা মনে হয় যে এইটাও একটা দৃষ্টান্ত আমাদের দেশে, যে একটা ছেলে কিভাবে নিবেদিত প্রাণ হয়ে অচেনা একজন মানুষের মা হয়ে যায়, ছেলে হয়ে যায়। ওকে না দেখলে বিশ্বাস করা যায় না। কারণ আমি, দিদি প্রায় 1.5 বছর অসুস্থ ছিল, আমি দাঁড়ে গেছি, সবাইকে বলেছি ওনাকে হেল্প করার জন্য, ও আমাকে বলতো, কিন্তু সেভাবে পাইনি। যাই হোক, খোকনকে দেখেছি কিভাবে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করে পয়সার জন্য, শরীরের জন্য, রক্তের জন্য, কোনোভাবে কিভাবে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায়। সেই খোকন আমার আর এরকম দেখা নেই, এরকম আমি দেখিনি আর কখনো। তা খোকনের জন্য আমার কাছে মনে হয় যে একটা বিরাট, এবং খোকনের জন্যই হয়তো দিদি এই বইগুলো বের করতে পেরেছে, নাহলে হয়তো ওনার পক্ষে সম্ভবই ছিল না এরকম বই বিক্রি করে, রাস্তায় বিক্রি করে। এবং এইখানে আমার কাছে খুব মজা লাগে, উনি নিজের প্রফেশন নিজেই তৈরি করেছেন। উনি কারো মুখোমুখি হয়নি, চাকরি ছেড়ে দিয়েছেন, তারপরে নিজের প্রফেশন তৈরি করেছেন, পেপারে লিখেছেন, বই বেরিয়েছে, তারপরে সবার কাছে যে নিজে বিক্রি করেছেন। কখনো ব্যাংকে টাকা রাখতেন না, উনার একটা কালো ব্যাগ ছিল, ব্যাগের ভেতরে সবসময় টাকা থাকতো। যেমন আমি, এটা একটা মজার ঘটনা ছিল যে দিদি বিড়াল তো সাংঘাতিক, তার সন্তানের চেয়ে বেশি। একদিন আমি ঢাকায় আসবো, তো আমি দিদির সাথে দেখা করতে গেছি যে দিদি আমি ঢাকায় যাচ্ছি, এতদিন আসবো না। তো ওনার বিড়ালটা খুব অসুস্থ ছিল, তারপরে বিকালে মারা গেছে। এরপরে 6 মাস সে আমাকে ঘরে ঢুকতে দেয়নি, বলে তুই অপায়া। এখানে গীতিয়া আছেন, গীতিয়া রানশ্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। গীতা কিছু বলবেন? আমার কথা বলার মতো অবস্থা নেই, যেতে ছবিতে দেখা পর বা ছবিগুলো আমি প্রথমটাতে এসে একটু দেরিতে এসে ঢুকেছি। পুরো জিনিসটাই মানে এই জলের ছবিগুলো দেখে বোঝা যায় যে শিল্প আসলে সমন্বিত একটা মাধ্যম। এই ছবি যেটাও সিনেমায়, চলচ্চিত্রে রূপ দিয়েছে, এটা একটা কবিতা হতে পারত, মানে একটা কবিতা এভাবে পড়তে পারতাম, একটা গান এভাবে শুনতে পারতাম, যেভাবে দৃশ্যগুলো চোখের সামনে দিয়ে যাচ্ছে। যে কোনো ছবি, আর পেইন্টিং তো বটেই। জলি নিজে পেইন্টার, কাজেই
একটা ছবির সামনে দাঁড়িয়ে থাকলে যে অনুভূতিটা হয়, একটা পেইন্টিং এর সামনে, একটা চিত্রকলার সামনে দাঁড়িয়ে থাকলে, এই চলচ্চিত্রটা মানে একটা চিত্রকলা বয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে, মানে একটা বড় একটা ক্যানভাস, সেই ক্যানভাস আপনি ক্যানভাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা ক্যানভাস আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ব্যাপারটা এরকম। আর এই যে পারফেকশনিজমের যে কথাটা, যে এই অতৃপ্তি জলের, এটা খুবই স্বাভাবিক মনে হয়েছে। এটা বোধহয় শবনম খুব বলেছে যে এখন ফিরে যাওয়া যায় বলে, কিন্তু আগেও যখন শিল্পীরা ছবি এঁকেছেন, বহু আমরা জানি যে হাজারবার একটা ছবি এঁকেছেন আসলে তারা, আমরা হয়তো একটা আমরা শেষ রূপটা গিয়ে দেখতে পাই একটা মিউজিয়ামে বলে, ওইটাই আমাদের চোখের সামনে। তার আগে যে কতবার এই ছবি আঁকা হয়েছে, স্কেচ করা হয়েছে, রং দেওয়া হয়েছে এবং মুছে মুছে ফেলা হয়েছে, যখন এত ভালো ডিজিটাল সুবিধা ছিল না, মুছে মুছে ফেলে এই অতৃপ্তি একজন শিল্পীর থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত। জলি যেটা বলছে যে দেখে মনে হচ্ছে যে এই এখনো যদি আমি চেঞ্জ করতে পারতাম, কিন্তু জলির ব্যাপারটা এটা যে আমরা যেটা পারি না, যে এই যে চেঞ্জ করতে করতে জিনিসটা তৈরি করে যাচ্ছে সে। আমরা একজন শিল্পী সে, কেননা আমরা অনেকেই যেটা পারবো না, আমরা ভাববো যে আমরা হয়তো ওই এক সময় যে পৌঁছাবো পারফেকশনে, যখন আমরা জিনিসটা তৈরি করবো। এটাই শিল্পীর সাথে একটা সাধারণ মানুষের পার্থক্য, যে সে এই যে আমরা যে ফিল করতে পারছি যে এই জার্নিটা তার, মানে রমাদির জার্নিটা সে দেখতে পেরেছে একজন শিল্পী হিসেবে। কেননা এই যে ছবি আঁকা, দেখা, মূর্ত করা, এই পুরোটাই জার্নি, এবং একজন ভালো শিল্পী সেই জার্নির মধ্যে দিয়ে তার দর্শককে নিয়ে যেতে পারে। স্যালুট। ধারণ করার জায়গাটা, ধারণ করা এবং নিজে ধারণ করা, শুধু মানে একজন শিল্পীর তো অবদান ওটাই যে নিজে শুধু ধারণ করা না, এই যে সে যা দেখেছে তার মধ্যে দিয়ে যে আমাকে নিয়ে যাচ্ছে। আমি একটা 2 ডাইমেনশনাল পর্দার সামনে বসে আছি। ফিল্ম মেকার বলি কি, তুমি যখন ফাইন্যান্স চিত্রশিল্পী, ওই জায়গাটা আসলে কেন তুমি একটু বলেছো কিভাবে এলে, কিন্তু আসলে কি আলাদা করা যায় নাকি আলাদা হয়ে যায়, মানে নাকি জায়গাটা একাই তৈরি হয়ে যায়, কোনো পরিচয় কি আবদ্ধ থাকবে? না, এখানে মিডিয়ার কোনো পরিচয় আসলে থাকে না, সব শিল্পের ভাষাই তো এক। এখানে হয়তো টেকনিক্যাল অনেক জিনিসগুলো আছে, কিন্তু বলার ভঙ্গি বা ভেতরকার যে ফিলিংসটা, সেটা তো সব মাধ্যমে একই আমার কাছে মনে হয়েছে। আর যেহেতু আমি ছবি আঁকি, আমার আজকেও দেখে মনে হচ্ছিল যে এই জায়গাটা একটু ভুল আছে, এটা এর পরের বার আমি ঠিক করবো। এটা কিন্তু আমার সব সময় থাকে। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আজকে একটু খারাপ লাগছে, এই জায়গাটা আরেকবার দেখতে হবে। আমি এরকম করেই আসলে চলি। প্রতি মুহূর্ত সে বদলাতে থাকে তার কাজকে নিজে। আমরা প্রতিবার ভাবি যে এবার কি চেঞ্জ দেখতে পাবো। এটা হচ্ছে জলবায়ু যারা কাজ থেকে জানে, সেই এই অস্থিরতাটা, আমি যদি বলি যে সময়ের অস্থিরতারই হয়তো একটা প্রতিফলন তার ভিতরে চলতে থাকে। যে আমি আসলে আর কথা না বলি, আমার মনে হয় যে দর্শক যারা আছেন তারা জলি আপাকে প্রশ্ন করতে চাইলে এবং কিছু শেয়ার করতে চাইলে সেটা করতে পারেন। প্রথমে অভিনন্দন এবং আমার ভালো লাগাটা এক্সপ্রেস করে। জলিপা কখনো থামেন নাই এবং গীতে পাখি আমি কোট করছি। আজকেও জলিপা বলছেন যে ওই আরেকটা জায়গায় মনে হচ্ছে যে মানে এটা মনে হচ্ছে যে ওনার রক্ত প্রবাহের ভেতর দিয়ে রমা চৌধুরী উনি অ্যাকচুয়ালি বয়ে যাচ্ছেন রমাদির সঙ্গে জলিয়াপার যে অভিজ্ঞতা, তার সঙ্গে যে ভাবের এবং অনুভবের যে বিনিময়টা, তার সঙ্গে আমাদের একাত্তরের ইতিহাস এবং সেই বিভৎস অভিজ্ঞতা নারী হিসেবে, সেই অভিজ্ঞতার জায়গা থেকে জলিয়াপার এই যে জঠরলীলা নিয়ে আজকে এখানে আমাদের সঙ্গে যে জার্নিটা, আমার মনে হয় যে এটা একটা কন্টিনিউয়াস একটা মানে রক্ত প্রবাহের ভেতর দিয়ে এটা একটা এখনো আনফিনিশড অবস্থায়
চলছে আমার মনে হয়। তো আজকে আমি মানে আমাদের রাজনীতিটাও কি সেরকম না? আমাদের দেশেও যে রাজনীতি সেটাও তো এরকম আনফিনিশড একটা জায়গায় আমরা এখনো 50 বছর পরেও আমরা তো ক্ষত হতেই চলেছি, আমাদের ক্ষত হওয়ার তো শেষ নেই। হ্যাঁ, জীবন যেহেতু বহমান, মানে ইতিহাসও বহমান, সময়ও বহমান, রাজনীতিও সেই জন্য বহমান, ফলে হচ্ছে ওটা ওরকম। তো অভিনন্দন। আর তবে হচ্ছে যেটা হচ্ছে আমার ট্রেনিং হচ্ছে ফিল্মের সঙ্গে, অ্যাজ এ পার্সন হচ্ছে সবকিছু ফ্রেমের পর ফ্রেম, শটের পর শট, আমি একটা খুব লজিক্যাল প্রোগ্রেশনের দিকে যেতে থাকি। তো জলি আপা যেহেতু পেন্টিং এর ব্যাকগ্রাউন্ডে, তবে একটা সিঙ্গেল ফ্রেমের মধ্যে উনি যেটা দেখতে পান এবং সেটাকে হচ্ছে আমাদের যে মিডিয়াম, সেই মিডিয়ামের মানে এটার মধ্যে মনে হচ্ছে যে জলিপার সঙ্গে কয়েকবার যখন আমরা এডিটিংয়ে বসছি, তখন আমার কাছে ওইটার একটা মনে হচ্ছিল যে ওই জায়গাটা একটা মানে জলিয়াপার দেখার চোখ এবং আমার দেখার চোখ অ্যাকচুয়ালি আলাদা। তো আমি বলবো যে জলিয়াপা যে নিজের দেখার সীমানাটাকে যে বাড়াচ্ছেন, তো ওই বাড়ানোটাতে আমি অভিনন্দন জানাই এবং জলিয়াপা এটাতে মজা পাচ্ছে, ওটা দেখে আবার আমার ভালো লাগছে। এবং সেটার ভেতর দিয়ে হচ্ছে কি বলবো, যে মুভিং ইমেজ, প্রামাণ্যচিত্র, সেটার মধ্যে একটা নতুন রকমের দৃশ্য সম্ভাবনা তৈরি হবে। তো আমি যেহেতু আমাদের এখানে পোয়েটিক ডকুমেন্টারির এক ধরনের অভাব আছে, ফলে এটা আমাদের এই ছবিগুলোর মধ্যে একটা সমৃদ্ধ করবে একটা আমাদের চলচ্চিত্র, একটা নিউ এক্সপেরিয়েন্স। তো এই নতুন জলি পিলার এবং জলি হচ্ছে অভিনন্দন এবং তার জন্য শুভকামনা। কিছু বলতে আমরা শেষ করতে চাইছি, ওকে তাহলে শেষ করি। ধন্যবাদ সবাইকে।